রামায়ণ এই মহাকাব্য তো আমাদের সবার পরিচিত, কিন্তু আজ আমরা একটু অন্যরকমভাবে এর দিকে তাকাবো। হ্যাঁ, মানে আমাদের হাতে একটা লেখা এসছে, একটা বিশ্লেষণ, যেখানে রামায়ণের ঘটনাগুলোর পেছনে বিজ্ঞান বা প্রযুক্তির সম্ভাবনার কথা বলা হয়েছে। ঠিক, এর মূল কথাটা হলো পরিচিত তথ্যের আড়ালেও অন্য তথ্য লুকিয়ে থাকতে পারে। তো চলুন এই দৃষ্টিকোণ থেকে রামায়ণের কিছু পরিচিত অংশকে দেখি। তবে হ্যাঁ, এটা মনে রাখা ভালো যে এই ব্যাখ্যাগুলো কিন্তু প্রচলিত নয়, বেশ কিছুটা অনুমান নির্ভর, যেমনটা এই লেখাটায় বলা হয়েছে। অবশ্যই এই বিশ্লেষণটা আসলে রামায়ণের ঘটনা, চরিত্র, দর্শন এগুলোকে একটু অন্য আলোয় ফেলার চেষ্টা করছে। পৌরাণিক আবরণের নিচে অন্য কিছু খোঁজার চেষ্টা আর কি। যেমন ধরুন লক্ষ্মণ রেখা, সীতার সুরক্ষার জন্য যে গণ্ডি টানা হয়েছিল। হ্যাঁ, ওটা তো আমরা জানি, কিন্তু এখানে কি বলা হচ্ছে? এই বিশ্লেষণে এটাকে দেখা হচ্ছে এক ধরনের শক্তিক্ষেত্র বা ফোর্স ফিল্ড হিসাবে, বাইরে থেকে ভেতরে ঢুকা প্রায় অসম্ভব, কিন্তু ভেতর থেকে বেরোনো যায়। ও আচ্ছা, ইন্টারেস্টিং তো। ফোর্স ফিল্ড। হ্যাঁ, এবং এই লেখায় এমনও বলা হয়েছে যে এই কনসেপ্ট থেকেই নাকি পরে জার্মানরা সাবমেরিন তৈরির ধারণা পেয়েছিল। এমন যান যা বাইরের আঘাতে ভাঙবে না, কিন্তু ভেতর থেকে আক্রমণ করতে পারবে। দারুণ। প্রযুক্তির কথা যখন উঠলই, পুষ্পক রথের ব্যাপারটা কি? পুষ্পক রথকে এই লেখায় আজকে ছোট বিমানের মতো ভাবা হয়েছে। আবার ধরুন ইন্দ্রজিৎ যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন, হ্যাঁ হ্যাঁ, ওই অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা। ঠিক, ওটাকে এই বিশ্লেষণে ইনফ্রারেড বা ওই জাতীয় কোনো অদৃশ্য হওয়ার প্রযুক্তির প্রাচীন রূপ হিসেবে দেখা হয়েছে। তার মানে কি নিকুম্ভিলা যজ্ঞাগারকেও অন্য চোখে দেখা হচ্ছে? ওটা কি শুধু যজ্ঞের জায়গা নয়? একদম। এই বিশ্লেষণ বলছে ওটা আসলে ছিল একটা উন্নত গবেষণা কেন্দ্র, অনেকটা আজকের দিনের হাইটেক রিসার্চ ল্যাবের মতো, যেখানে অস্ত্র তৈরি হতো, মিসাইল। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত, ক্ষেপণাস্ত্র বা ডিফেন্স সিস্টেম, এই জাতীয় কিছু। এমনকি কালনেমির দূর থেকে যুদ্ধ দেখার ঘটনা, হ্যাঁ, কামনেমি, সেটাকে আদি টেলিভিশন বা ওইরকম কোনো দূরদর্শন ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, আর বিভীষণ, তার ভূমিকা? বিভীষণকে এখানে দেখা হচ্ছে অনেকটা সেই গবেষণা কেন্দ্রের ভেতরের লোক হিসেবে, একজন বিজ্ঞানী যিনি ওখানকার গোপন কোড বা সিস্টেম জানতেন। আর তিনি রামকে সাহায্য করেছিলেন ওই ডিফেন্স ভাঙতে? হ্যাঁ, এই বিশ্লেষণে সেরকমই একটা ধারণা দেওয়া হয়েছে আর কি। শুধু প্রযুক্তি নয়, যুদ্ধের কৌশল নিয়েও তো অন্যরকম কথা আছে। ওই দিব্যাস্ত্রগুলো? ঠিক, ঋষিদের দেওয়া দিব্যাস্ত্রগুলোকে নিছক অস্ত্র হিসেবে দেখা হচ্ছে না, বরং সেগুলো হয়তো ছিল রাবণের অস্ত্র নিষ্ক্রিয় করার কোনো ফর্মুলা বা থিওরি। বাহ! আর রামচন্দ্রের লঙ্কা আক্রমণ? সেখানেও একটা অন্যরকম কৌশলের কথা বলা হয়েছে, পরিবেশগত যুদ্ধ। মানে ইকো ওয়ারফেয়ার? হ্যাঁ, অনেকটা তাই। যেমন বৃষ্টি বা ঝড় নিয়ন্ত্রণ করা, দাবানল তৈরি করে শত্রুপক্ষের খাবার, জলের সংকট তৈরি করা, ভেতর থেকে দুর্বল করে দেওয়া আর কি। এগুলো সবই অবশ্য এই বিশেষ পাঠ্যের ব্যাখ্যা। আচ্ছা, এবার একটু শক্তিশাল আর সঞ্জীবনীর কথায় আসি। লক্ষণের ঘটনাটা। শক্তিশালকে এখানে সাধারণ তীর ভাবা হচ্ছে না, বরং এটা হয়তো ছিল কোনো উন্নত সাইকিক অস্ত্র, যা গভীর কোমা তৈরি করতে পারত। কোমা? মানে অজ্ঞান অবস্থা? হ্যাঁ, একদম। আর মৃত সঞ্জীবনী, ওটাকেও একটা বিশেষ ভেষজ হিসেবে দেখা হচ্ছে, যা হিমালয়ের খুব দুর্গম জায়গায় পাওয়া যেত। আর সেটা ওই কোমা থেকে ফিরিয়ে আনতে পারত? হ্যাঁ, সুসেন তাহলে ছিলেন একজন ভেষজ বিজ্ঞানী। হ্যাঁ। হ্যাঁ, আর হনুমান, তিনি হয়তো একটা স্পেসশিপ বা ওই জাতীয় কিছুতে করে ওটা আনতে গিয়েছিলেন। স্পেসশিপ? মানে হনুমানের উড়ে যাওয়াটাকে অন্যভাবে দেখা হচ্ছে? এই লেখাই তো সেরকমই ইঙ্গিত। আরও উদাহরণ আছে, যেমন লঙ্কার পাহারাদার সুরমা বা লঙ্কিনী, এরা হয়তো কোনো রাক্ষসী নয়, বরং রাডার সিস্টেম। রাডার? হ্যাঁ, আর হনুমান সেই রাডার ফাঁকি দিয়ে ঢুকেছিলেন, লেজার রশ্মি বা শরীরের আকার বদলের মতো কোনো টেকনিক ব্যবহার করে। আচ্ছা, সেতু বন্ধন নিয়েও তো একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, নল নামের ইঞ্জিনিয়ারের কথা। হ্যাঁ, ওটাকে ঠিক ভাসমান পাথরের সেতু না ভেবে অনেকগুলো নৌজাহাজ বা পন্টুন জুড়ে তৈরি করা সেতু হিসেবে ভাবা হয়েছে। আর নল ছিলেন হয়তো একজন মেরিন ইঞ্জিনিয়ার। দারুণ। জনক আর সীতা, তাদের নিয়েও কি কিছু? জনককে এখানে একজন বিজ্ঞানী হিসেবে ভাবা হয়েছে,
আর সীতা তিনি হয়তো ছিলেন কৃষিবিজ্ঞানী, রাবণ নাকি তাকে ওই কৃষিজ্ঞানের জন্যই হরণ করেছিলেন। তাই এই ব্যাখ্যাগুলো তো সত্যি অন্যরকম। আচ্ছা, এই প্রযুক্তিগত ব্যাখ্যার বাইরে চরিত্র বা দর্শন নিয়েও তো কিছু প্রশ্ন তোলা হয়েছে এ লেখায়, যেমন রামরাজ্য নিয়ে। হ্যাঁ, রাম রাজা হিসেবে কতটা সফল ছিলেন বা রামরাজ্যে সত্যিই সবাই সুখী ছিল কিনা এই প্রশ্নগুলো তোলা হয়েছে। রাজ্য শাসনের রজগুণের প্রভাবের কথাও বলা হয়েছে। মানে রামায়ণ তো শুধু একটা গল্প নয়, এর অনেক পাঠান্তর আছে। আত্মতত্ত্বের ওপর জোর দেওয়া হয়েছে। একদম, যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন না, আম খাওয়ার কথা, তত্ত্বটাই আসল, খুঁটিনাটি নয়। শাস্ত্র তত্ত্ব দেয়, কিন্তু আত্ম উপলব্ধিটাই জ্ঞান। আর দর্শনের ভিন্নতা, বৃহস্পতি আর শুক্রাচার্যের নীতির কথা বলছিলেন। হ্যাঁ, এই লেখায় বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি জোর দিতেন আত্মিক উন্নতিতে, আর দৈত্যগুরু শুক্রাচার্য বস্তুবাদী ভোগে। রাবণ নাকি শুক্রাচার্যের নীতি মানতেন। তাই লঙ্কা হয়তো জড়বিজ্ঞানে উন্নত ছিল, কিন্তু আত্মিক দিকটা অতটা উন্নত ছিল না, বুঝলাম। আচ্ছা, আজকের দিনে এর কোনো প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা হয়েছে? হয়েছে। যেমন রাম জন্মভূমি বিতর্ককে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখা হয়েছে, আর বলা হয়েছে প্রাচীন আদর্শের অন্ধ অনুকরণের চেয়ে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক সমাজবাদের মতো যুগোপযোগী আদর্শ হয়তো বেশি জরুরি। মানে পূজা পার্বণের উৎসব সর্বস্বতার সমালোচনাও করা হয়েছে, মূল ভাবনা থেকে সরে আসার। হ্যাঁ, সেটাও উল্লেখ করা হয়েছে। মানে অনুষ্ঠান বড় হচ্ছে, কিন্তু ভেতরের আধ্যাত্মিক নির্যাসটা হয়তো হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তাহলে এই পুরো আলোচনার নির্যাসটা দাঁড়াচ্ছে আমাদের হাতে আসা এই বিশ্লেষণ অনুযায়ী রামায়ণ শুধু ধর্ম বা পুরাণ নয়, এর ভেতরে উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, ইতিহাসের ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে। ঠিক। আর এই লেখায় তো এটাও দাবি করা হচ্ছে যে অন্য দেশ হয়তো এই নিয়ে গবেষণা করছে, আর আমরা এটাকে নিছক গল্প ভেবে উড়িয়ে দিচ্ছি। এখানেই তো আসল প্রশ্নটা। যদি সত্যি প্রাচীন মহাকাব্যগুলোতে এইভাবে উন্নত জ্ঞান লুকিয়ে থাকে, তাহলে এই লেখাগুলোকে আজ আমরা কিভাবে দেখব? হ্যাঁ, এগুলো কি নিছক ইতিহাস, নাকি রূপক, নাকি গুপ্ত বিজ্ঞানের ভাণ্ডার? আর যদি সত্যিই কোনো জ্ঞান এতে থাকে, তাকে আজকের দিনে কাজে লাগানোর উপায়ই বা কি? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।